আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি, শুরুতেই বিআরবি কেবল সংবাদ শোনাম। সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের গেজেট প্রকাশের দাবিতে সায়েন্স ল্যাব সহ বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ, শিক্ষার্থীদের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেয়ার আলটিমেটাম। মব সন্ত্রাস বন্ধের দাবি, জাতীয় পার্টির প্রার্থীদের সিসির সাথে সালাউদ্দিন আহমদের বৈঠক। 12 ফেব্রুয়ারিতেই পাবনা 1 ও 2 আসনের নির্বাচন, আপিল বিভাগের নির্দেশ। বিসিবি পরিচালকের পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের বিপিএল-এর খেলা বর্জন, নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ, ক্রিকেট বোর্ডের খেলোয়াড়দের মাঠে ফেরার অনুরোধ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সন্ধ্যায় দেখা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জামায়াত সহ জোটের নেতাদের জরুরি বৈঠক চলছে। অন্তর্বর্তী সরকারকে এলএনজি, কয়লাভিত্তিক জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা স্থগিতের আহ্বান সিপিডির। একটি দেশকে সুবিধা দিতেই তড়িঘড়ি করে পরিকল্পনার অভিযোগ। এবং রোজার আগে এলপি গ্যাসের সংকট কেটে যাবে বলছেন ব্যবসায়ীরা। নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা সহজ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছে পুরো সংবাদে। রাজধানীর সরকারি 7টি কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের হালনাগাদকৃত খসড়ার অনুমোদন ও রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশের গেজেট জারির দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর 12:30টার পর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। এছাড়া তাঁতিবাজার মোড় অবরোধ করে রেখেছেন বাকি কলেজের শিক্ষার্থীরা। এতে আশেপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। 7টি কলেজকে নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা এলেও চূড়ান্ত অধ্যাদেশ জারিতে বিলম্ব হওয়ায় শিক্ষার্থীরা এক দফা দাবিতে এই কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। দাবি আদায় করেই সড়ক ছাড়ার হুঁশিয়ারি তাদের। এর আগে গতকাল বুধবারও সায়েন্স ল্যাব, ফার্মগেট, টেকনিক্যাল মোড় ও মহাখালীতে সড়ক অবরোধ করেন 7 কলেজের শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর টেকনিক্যাল মোড়ে আছেন সহকর্মী জেমস হামিম। সরাসরি যুক্ত হতে চাচ্ছি তার সাথে। হামিম, শিক্ষার্থীদের অবরোধ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সিনথিয়া। আপনি যেমনটা জানিয়েছেন যে গতকাল থেকে আমরা দেখছেন যে সড়ক অবরোধ করছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে করে যেমনটা তারা আজকে মোট 3টি স্থানে তারা সড়ক অবরোধ করেছে। এতে করে আমি রয়েছি বর্তমানে টেকনিক্যাল মোড়ে, আর অন্যদিকে রয়েছে ঢাকা সায়েন্স ল্যাবে ও তাঁতিবাজার মোড় সহ বেশ কয়েকটি মোড়েই রয়েছে এই ধরনের অবরোধ কর্মসূচি, যার ফলে দুদিকে সড়ক একদিকে বেহাল অবস্থা হয়ে পড়েছে, অন্যদিকে যাত্রীদের যাতায়াতের খুব দুঃবিষহ হচ্ছে। তাছাড়া আমি যেমনটা আপনাকে জানিয়ে রাখি যে এই লাগাতার কর্মসূচি তারা প্রতিনিয়ত দিয়ে যাবে এবং এই কর্মসূচিতে দেশের যে অবস্থান বিরাজ করছে, যে মানুষের যাতায়াত ব্যবস্থা, এবং অন্যদিকে কর্ম অঞ্চলে যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু এতে ক্ষোভ প্রকাশ করছে যে তাদের যাওয়া আসার বিভিন্ন বিঘাত ঘটছে। এছাড়া তারা ভোগান্তিতে পড়েছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখতে পেরেছি যেটা যে কয়েকটি অ্যাম্বুলেন্স, সেখানে কিন্তু অসুস্থ যাত্রী ছিলেন, তারা কিন্তু অনেক সময় লেট করে সড়কে থাকার পরে তাদেরকে রিকোয়েস্ট করে কিন্তু সড়ক থেকে যেতে দেখেছি আমরা। এছাড়াও আমরা যেমনটি জেনেছি যে বাংলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লার কাছ থেকে, তিনি বলেছেন যে আজকের ভিতরে যদি তাদের এই লাগাতার কর্মসূচির যদি গভর্নমেন্ট কোনো রকম সুরাহা না দিচ্ছে তাহলে তারা তাদের কর্মসূচি আরও জোরদার করে ফেলবে এবং সেক্ষেত্রে তারা রাত দিন যে লাগাতার কর্মসূচি রয়েছে তা তারা
করতে পারবে। এছাড়া স্থানীয় যে যাত্রী পথচারীরা যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বারবার বলছেন যে এতে প্রতিদিন এভাবে যদি লাগাতার কর্মসূচি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের কর্মযন্ত্রের যে দৈনন্দিন যে দিন নির্দেশনা রয়েছে আমরা কিন্তু করতে পারছি না। এতে করে আমাদের খুব দুর্বিষহ হচ্ছে। এই ছিল রাজধানীর টেকনিক্যাল থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। জি হামিম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইসিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ষষ্ঠ দিনের মতো আপিল শুনানি চলছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 381 থেকে 480 নম্বর আপিলের শুনানি চলবে। এ সময় সকল প্রার্থীদের সম অধিকার নিশ্চিত এবং মব সন্ত্রাস রুখতে ইসির প্রতি আহ্বান জানায় জাতীয় পার্টির প্রার্থীরা। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে এসেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী তরিক ইসলাম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। যেরকমটা বলছিলাম যে সিএসির সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের আলোচনা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ফাতিহা শাফি, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটা বলছিলেন, দুপুর 12:30টার কিছু পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নির্বাচন কমিশনে এসেছেন এবং তার সাথে এক প্রতিনিধি দলও ছিল এবং সে ব্রিফিং এখন পর্যন্ত চলছে এবং ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনাদেরকে জানাতে পারছি না যে ব্রিফিং এর বিষয়বস্তু কি ছিল, কি নিয়ে কথা হয়েছে। অর্থাৎ ব্রিফিং শেষে তিনি এসে আমাদের গণমাধ্যমের সাথে কথা বললেই তারপরে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো যে আজকে বৈঠকের বিষয়বস্তু কি ছিল। আপনাকে জানিয়ে রাখি, আজকে নির্বাচন কমিশনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে ষষ্ঠ দিনের মতো আপিল শুনানি চলছে। সকাল 10টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে এবং এখন অবধি চলছে, যেটা বিকাল 5টা পর্যন্ত চলবে। আজকে 381 থেকে 480 পর্যন্ত অর্থাৎ 100টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত প্রথম ধাপে 50টি আবেদনের শুনানি শেষ হয়েছে। তবে এর মধ্যে কতটি আবেদন যে বহাল রয়েছে বা কতজন প্রার্থীরা ফিরে পেয়েছেন সেই তথ্য এখনো আমাদের কাছে নাই। আপনাকে একটু দেখাই, আমাদের পেছনে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রার্থীরা এসেছেন, তাদের যারা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী তারাও এসেছেন, তারা এখানে ওয়েট করছেন। এখানে জানেন যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনের ভিতর থেকে জানালেই বা তাদের শিডিউল অনুযায়ী এনাদেরকে এখানে অবস্থান করতে বলা হয়েছে। ওইদিকে সময় যখন হবে এনাদেরকে জানাবে, তারপরেই তারা শুনানিতে অংশগ্রহণ করবেন এবং সেই শুনানি শেষে তারপরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থিতা বহাল অথবা প্রার্থিতা বাতিলের ঘোষণা করা হবে। তবে এখন পর্যন্ত যদি বলি, দ্বিতীয় ধাপের যে 50টি শুনানি, সেই শুনানি এখনো পর্যন্ত চলছে। আপনাকে জানিয়ে রাখি, আজকে সকালে জাতীয় পার্টির প্রতিনিধি দল এখানে এসেছিলেন। তারা বলেছেন যে তাদের 34টি শুনানির মধ্যে 29টি কিন্তু প্রার্থীরা ফিরে পেয়েছেন। তো নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ফাতিহা শাফি। জি তরিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নির্বাচন কমিশনের গেজেটের সীমানা অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে শুনানিতে এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। এর আগে সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত রাখতে নির্দেশ দিয়েছিল চেম্বার আদালত। পরে নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে ইসি। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে পাবনা 1 আসনের জামায়াতের প্রার্থী নজিবুর রহমান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আগামী নির্বাচন সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের 13ই জুন যুক্তরাজ্যের লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথমবার একান্তে বৈঠক হয়।
যুক্তরাজ্যে 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত 25শে ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ভিআইপি লাউঞ্জে বসে তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের জরুরি বৈঠকে বসেছে জামায়াত সহ জোটের নেতারা। মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলীয় জোটের নেতারা বৈঠকে অংশ নিয়েছেন। তবে বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি যোগ দেয়নি বলে জানা গেছে। আসন বন্টন নিয়ে চূড়ান্ত বোঝাপড়া না হওয়ায় শেষ পর্যন্ত 11 দলীয় জোটে ইসলামী আন্দোলন থাকবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। একটি সুনির্দিষ্ট দেশকে সুবিধা দিতে অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা 2026-2050 হাতে নিয়েছে বলে অভিযোগ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে এই মহাপরিকল্পনা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংস্থাটি জানায়, পরিকল্পনাটি বিগত আওয়ামী সরকারের চাইতেও দুর্বল। এ সময় নবায়নযোগ্য জ্বালানির বদলে এলএনজি ও কয়লা নির্ভর মহাপরিকল্পনা দ্রুত স্থগিতের দাবি জানান সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা 2026 থেকে 2050 চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। 3 ধাপে আগামী 25 বছরে বাস্তবায়ন করা হবে এই মহাপরিকল্পনা, যাতে 192 বিলিয়ন মার্কিন ডলার খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মহাপরিকল্পনায় 2050 সালে দেশে বিদ্যুতের চাহিদা 70,000 মেগাওয়াট নির্ধারণ করা হয়েছে, আর গ্যাসের চাহিদা প্রায় 5,360 বিলিয়ন ঘনমিটারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। 65 মেট্রিক টন এবং নতুন এই মহাপরিকল্পনার বিশ্লেষণ করে প্রতিক্রিয়া জানায় গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মূল প্রবন্ধে গবেষক হেলেন মাসিয়াত প্রিয়তি বলেন, এই মহাপরিকল্পনা 2023 সালে আওয়ামী লীগ সরকারের পরিকল্পনার চাইতেও দুর্বল। অন্যান্য প্ল্যানগুলোতে যেভাবে রিনিউয়েবল এনার্জির ডেফিনেশনকে কিছুটা ডিস্টর্ট করার চেষ্টা করা হয়েছে, এই প্ল্যানেও সেটা করা হয়েছে। এলএনজি কে প্রায়োরিটি দেওয়া হয়েছে, এই প্ল্যানেও সেটা করা হয়েছে। সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা 2023 সেইটার চেয়ে ভালো কোনো পরিকল্পনা হয়নি, বরঞ্চ কোনো ক্ষেত্রে তার চেয়ে খারাপ কিছু হয়েছে। এ সময় বিশেষজ্ঞ ও অংশীজনদের সাথে আলোচনা না করে তাড়াহুড়ো করে কার স্বার্থে এই মহাপরিকল্পনা, প্রশ্ন তোলেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। সোলারের বাইরে অন্যান্য যে সমস্ত জ্বালানি রয়েছে যেগুলো কিনা কার্বন ইমিটিং, সেই ধরনের জ্বালানিকে কেন এটার ভিতরে সোলার নাম দিয়ে যুক্ত করা হয়েছে? আগের সরকার তো তাও ক্লিন বলে সেটাকে কিছুটা অন্য নাম দিয়ে ব্যবহার করার চেষ্টা করেছে। আমরা এই 60,000 মেগাওয়াট বিদ্যুৎ কোথায় রাখবো? আপনারা কে ব্যবহার করবেন এত বিদ্যুৎ? আমাদের হিসেবে তো দরকার মাত্র এর অর্ধেক বিদ্যুৎ হলেই আমাদের 2050 সালের যে আমাদের চাহিদা সেটা মিটে যাওয়ার কথা। আমরা তো এখনই 17,000 প্লাস 3,000 20,000-এর মতো বেশি ব্যবহার করছি না। দ্রুত পরিকল্পনা বন্ধ করে উদ্যোগটি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়ার আহ্বানও জানান তিনি। এটি আসলে ত্রুটিপূর্ণ, এটি অংশগ্রহণমূলক নয়, এটি বিশেষ স্বার্থ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, মূলত জীবাশ্ম জ্বালানি যেখানে তেল, কয়লা, এলএনজি যুক্ত তারা, এবং দীর্ঘমেয়াদে এই পরিকল্পনা কার্বন নিঃসরণ রোধ প্রক্রিয়াকে ধ্বংস করবে এবং দেশে জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণ করবে এবং নবায়নযোগ্য জ্বালানির অগ্রগমনকে বাধাগ্রস্ত করবে। আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের এই মহাপরিকল্পনা প্রণয়ন কার্যক্রমটি স্থগিত করা দরকার। অনুষ্ঠানে পরবর্তী নির্বাচিত সরকারকে এ খাতের জন্য একজন বিশেষজ্ঞ ব্যক্তিকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার অনুরোধ করে সিপিডি। একটি জিরো সম্ভবত হারিয়ে গেছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জনগণের কল্যাণে কাজে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা। দুপুর 1টায় বিপিএল-এর ম্যাচ শুরুর কথা থাকলেও কোনো দলের ক্রিকেটাররাই এখনও মাঠে যাননি। এদিকে নাজমুল ইসলামকে 48 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। সেই সাথে বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের খেলা চালিয়ে যাওয়ার অনুরোধও জানানো হয়েছে। অন্যদিকে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।
এর আগে নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ ও পদত্যাগের দাবিতে সব ধরনের খেলা বন্ধ রাখার ঘোষণা দেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। কয়েকদিন ধরেই টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে টানাপোড়েন চলছে। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে বিস্ফোরক মন্তব্য করেন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান। রোজার আগেই এলপি গ্যাসের সংকট কেটে যাবে বলে জানিয়েছে এলপিজি আমদানিকারক ব্যবসায়ীদের সংগঠন লোয়াব। সংগঠনটির সভাপতি বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, মার্কিন নিষেধাজ্ঞা ও বাংলাদেশ ব্যাংকের নীতি গ্যাসের সংকট সৃষ্টির প্রধান কারণ। আর নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতে বাংলাদেশ ব্যাংককে নীতিমালা সহজ করে ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার দাবি সংগঠনটির সহসভাপতি হুমায়ুন রশিদের। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। সম্প্রতি দেশে তরলীকৃত সিলিন্ডার গ্যাস বা এলপিজি নিয়ে চরম নৈরাজ্যর সৃষ্টি হয়েছে। সংকট দেখিয়ে গ্রাহক পর্যায়ে দাম নেওয়া হয়েছে কয়েক গুণ বেশি। দেশে প্রতিবছর এলপিজির চাহিদা প্রায় 14 লাখ টন, যা প্রতি বছর বাড়ছে। চাহিদার প্রায় 98% গ্যাস আমদানি করা হয় মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে। এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ লোয়াব সভাপতি বলছেন, বৈশ্বিক অস্থিতিশীলতার কারণেই সিলিন্ডার গ্যাসের সংকট, যা দ্রুত সমাধান হবে। গত নভেম্বর ডিসেম্বরে দেখা গেল মধ্যপ্রাচ্যে কিছু জাহাজে হামলা হয় এবং কিছু কিছু জাহাজ ইউএস স্যাংশনে পড়ে। ওই কারণে সাপ্লাই চেইনের উপরে একটা ডিসরাপশন ছিল। আমাদের 4-5 জন অপারেটর এখন গ্যাস ইম্পোর্ট করছে না। আমরা এনশিওর করতেছি যে রমজানে এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর লোয়াবের সহসভাপতি বলছেন, দীর্ঘমেয়াদী দেশের জ্বালানি সংকট কাটাতে প্রয়োজন বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা। বর্তমানে দেশের লাইসেন্সকৃত 28টি প্রতিষ্ঠানের মধ্যে গ্যাস আমদানি করছে মাত্র 10টি প্রতিষ্ঠান, যেখানে 2024 সালের তুলনায় 2025 সালে গ্যাস আমদানি হয়েছে প্রায় 1.5 লাখ টন কম, যা গ্যাস সংকটের বড় কারণ। প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি এনশিওর করার জন্য বাংলাদেশ ব্যাংক সবগুলা ব্যাংকে যদি একটা ইনস্ট্রাকশন দেয় যে এলসিগুলোকে যদি প্রায়োরিটাইজ করা যায়, গ্রিন ফাইন্যান্সিং যদি এন্ডোর্স করা যায়, তাহলে কিন্তু এলপিজি স্বল্পতা থাকবে না এবং সামনে কিন্তু আমাদের ন্যাচারাল গ্যাস সাপ্লাইয়ের কিন্তু শর্টেজ হওয়ার সম্ভাবনা আছে। তখন এই এলপিজি দিয়ে এই যারা উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিল্পে রপ্তানিযোগ্য গার্মেন্টস আছে, যারা প্রসেস ইন্ডাস্ট্রিজ আছে, এইসব জায়গায় কিন্তু এই এলপিজি দিয়ে খুব সহজে আমাদের রপ্তানিটাকে ধরে রাখতে পারবে। গ্যাস সরবরাহ নিশ্চিতে এরই মধ্যে সহজ ঋণ প্রাপ্তি, সবুজ জ্বালানি বিবেচনায় ভ্যাট কমানো, আমদানি সিলিং বৃদ্ধি সহ 5 দফা উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ। এদিকে এলপিজি আমদানিতে শিল্পের কাঁচামাল সুবিধায় ক্রেডিট সুবিধা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক, যা ইতিবাচক বলছেন এ খাতের ব্যবসায়ীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা 13 আসনে ধানের শীষ প্রতীক পেলেও বিএনপির টানাপোড়েনে কিছুটা বেকায়দায় ববি হাজ্জাজ। অন্যদিকে জামায়াতের সমর্থন এবং দীর্ঘদিনের আবাসস্থল হওয়ায় বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হকের। এলাকার অপরাধ দমনকে বেশি গুরুত্ব দিয়ে ভোটার সমর্থন নেওয়ার চেষ্টা করছেন দুই প্রার্থী। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা 13 সংসদীয় আসন। এখানকার ভোটার সংখ্যা 3,95,438। চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আলোচিত রাজধানীর মোহাম্মদপুর এলাকা। নিরাপত্তার অভাব এখানকার নাগরিকদের নিত্য ভাবনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাই এখানে নিরাপত্তার ইস্যুটি সামনে আসছে। যারা আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের এটাই চিন্তা থাকবে যাতে করে আমরা ভালোভাবে ডেলি রোজগার করতে পারি এবং আরামের সাথে শান্তিতে ঘুমাইতে পারি। মহল্লায় যাতে রাহাজানি, ডাকাতি বা ছিনতাইকারী এগুলো যাতে না হয়। রাস্তাঘাটে অনেকে মনে করেন ওই যে জাম টাম লাগাই দিলে এগুলো একটু যেন না থাকে, ফুটপাটে অনেকে দখল করে থাকে, এটার জন্য দখলমুক্ত যেন চাই। মোহাম্মদপুরের সমস্যাগুলো নিরসন করে এ অঞ্চলে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে এমন একজন প্রতিনিধি চান এখানকার মানুষ। 13 আসনকে ভালোভাবে রাখতে পারে, ছিনতাই মুক্ত রাখতে পারে, মাদক মুক্ত রাখতে পারে। 13 আসনে এই মোহাম্মদপুর এলাকায় অনেক মাদক, ছিনতাই তো ভরা এদিকে।
তো এটা তো আমরা পরীক্ষিত এবং দেখলাম যে যা বলে তা করে না, মিনিমাম করে। ঢাকা 13 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ নিজের গড়া দল এনডিএম থেকে পদত্যাগ করে তিনি ধানের শীষের কাণ্ডারি হয়েছেন। এবং আমি কখনো চাঁদাবাজি কোনোভাবে প্রশ্রয় দেব না। সো আগামীতে ওই যে সরকারি ক্ষমতায়নে বা রাজনৈতিক ক্ষমতায়নে কোনো ধরনের চাঁদাবাজি অ্যাটলিস্ট আমি যদি থাকি সেটার অধীনে কখনো হবে না। এর বাইরে অন্য কেউ করলে বা অন্য কোনো ধরনের সন্ত্রাস হলে সেগুলোর জিরো টলারেন্স পলিসি নিতে আমরা চেষ্টা করব। অপরদিকে মোহাম্মদপুরবাসীর সাথে দীর্ঘদিনের সম্পর্কের প্রতি আস্থা রাখতে চান বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক। জামায়াতের নেতৃত্বাধীন জোটেরও প্রার্থী তিনি। তার প্রথম দুর্বলতা হলো যে তার রাজনৈতিক আনস্টেবিলিটি, বারবার শুধু দল পরিবর্তন। এক সময় তিনি জাতীয় পার্টি করলেন, এখন আবার সিএনডিএম থেকে এমপি হওয়ার জন্য তিনি তার রাজনৈতিক দলকে পরিত্যাগ করে প্রধান দায়িত্ব থেকে সেখান থেকে পদত্যাগ করে আবার বিএনপির টিকিটে এখন তিনি নির্বাচন করছেন। এত বিশাল জনপদ থেকে একটা মানুষ নেতৃত্ব দেওয়ার মতো নাই, এটা মোহাম্মদপুরের মানুষ মানতে পারবে না। আগামীতে ঢাকা 13 আসনের উন্নয়নে সঠিক ভূমিকা রাখবেন এমন সংসদ সদস্য নির্বাচিত করতে চান এখানকার ভোটাররা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে গাজীপুরের কালীগঞ্জে আছেন সহকর্মী মিজান শাহজাহান, তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি গাজীপুরের কালীগঞ্জে। এটি গাজীপুরের সংসদীয় আসন 5। এখানে বিএনপির প্রার্থী একেএম ফজলুল হক মিলন, জামাতের প্রার্থী হিসাবে রয়েছেন খায়রুল হাসান। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান এই আসনে তাদের দলের প্রার্থী। জামাত, এনসিপি এবং খেলাফত মজলিস সহ যে জোট হওয়ার কথা রয়েছে, সেই 11 দলীয় জোট যদি হয় তাহলে এই আসনটি জামাত পাবেন নাকি ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান পাবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এই কারণে এখানের ভোটাররা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন যে তাদের 11 দলীয় জোটের প্রার্থী কে হবেন। তবে বিএনপির ব্যাপারে পরিষ্কার, সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন এই আসনে নির্বাচন করবেন। এই আসনে মোট ভোটার 3,33,000। এখানকার ভোটারদের সঙ্গে আমরা কথা বলছি, তারা বলছেন যে ঢাকার পাশের এই আসনটিতে শিল্প কারখানা পর্যাপ্ত পরিমাণে হয়েছে, কিন্তু পরিবেশ বান্ধব শিল্প কারখানা নেই। এমনকি শ্রমিকদের চিকিৎসার জন্য কোনো ভালো হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র নেই। তাই আগামীতে যিনি সংসদ সদস্য হবেন তাকে একটি পরিবেশ বান্ধব এলাকা কিভাবে গড়ে তোলা যায় সে ব্যাপারে ভাবতে হবে এবং একটি উন্নত মানের আধুনিক হাসপাতাল নির্মাণ করতে হবে এই কালীগঞ্জে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। যথাযথ ভাব গাম্ভীর্য আর শৃঙ্খলা বজায় রেখে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা সাফল্যমণ্ডিত করার আহ্বান জানিয়েছে শোকসভা জাতীয় কমিটি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার দুপুর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটির প্রধান ডক্টর মাহবুব উল্লাহ জানান, এতে বিশিষ্ট নাগরিক, পেশাজীবী, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। শোকসভায় খালেদা জিয়ার পরিবারের সদস্য সহ বিদেশি বন্ধুরা অংশ নেবেন। রাজনৈতিক ব্যক্তিরা আমন্ত্রিত, কিন্তু তারা কোনো বক্তব্য রাখবেন না। শৃঙ্খলা বজায় রাখতে আমন্ত্রণপত্র নিয়ে তালিকাভুক্ত অতিথিদের আসার আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি। নাগরিক সমাজের পক্ষ থেকে একটা দায়িত্ব থেকে যায় তাকে আনুষ্ঠানিকভাবে স্মরণ করার, তার প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করার। আশা করি আপনাদের সহযোগিতায়, আপনাদের সহমর্মিতায়, আপনাদের সবান্ধব সক্রিয় উদ্যোগের ফলে আমাদের এই আয়োজন সার্থক হবে। যুক্তির আকাশে যে প্রতিবাদী সূর্য ছিল তিনি ছিলেন বেগম খালেদা জিয়া। তাকে নিয়ে যে আয়োজন নাগরিক শোকসভা, সেই শোকসভাটি অবশ্যই মরমা বেগম খালেদা জিয়ার প্রতি জাতির যে বিনম্র শ্রদ্ধা, জাতির যে বিনম্র ভালোবাসা, সেটি কিন্তু আমরা ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে আগামীকালকের আয়োজন আমরা সেটা করতে পারি। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর।
চোরাচালান বন্ধ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন ভারতীয় সীমান্ত লাগোয়া জামালপুর 1 আসনের প্রার্থীরা। মাদক, অবৈধভাবে গরু পাচার সহ নানা ধরনের চোরাচালানের সাথে জড়িয়ে পড়ছে বকশীগঞ্জ দেওয়ানগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জামালপুর 1 আসনের যুবকরা। এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত ও জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক সাঈদী। খায়রুল ইসলামের রিপোর্ট। অপরূপ সৌন্দর্যে ঘেরা জামালপুর 1 আসনের বকশীগঞ্জ উপজেলা। এখানকার অধিকাংশ এলাকার চারপাশে রয়েছে ছোট বড় অসংখ্য পাহাড়, যার সৌন্দর্য মন কেড়ে নেয় সবার। তবে এলাকার সাধারণ মানুষ প্রতিনিয়তই সংগ্রাম করছেন বেঁচে থাকার জন্য। কর্মসংস্থানের অভাব, হাতির আক্রমণ ও অনুন্নত চিকিৎসা সেবার কারণে তাদের বেহাল দশা। ভালো প্রার্থী যেতেছি, যারা ছাপে কাজ করবে, দেশের জন্য ভালো কাজ করবে, তাদেরকে চাচ্ছি। আমরা পার্টি কোনটা নেই, আমরা যেটা ভালো দেখবো ওই ভোট দেবো। কৃষি পণ্যের ন্যায্য দাম না পাওয়া সহ নানা ধরনের সমস্যা রয়েছে দিয়ানগঞ্জ উপজেলায়ও। আসনের তো অনেক সমস্যা, রাস্তাঘাট ঠিক নাই, শিক্ষা ব্যবস্থা ঠিক নাই, কোনো কিছুরই ঠিক নাই। জামালপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত বলেন, এই আসন থেকে নির্বাচিত হলে প্রতিশ্রুতি নয়, উন্নয়নের মডেল হিসেবে তৈরি করবেন জামালপুর 1 আসনকে। আমার প্রতি যদি আস্থা থাকে, বিশ্বাস থাকে এবং আপনারা যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন, গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশ দেখতে চান, যেহেতু ফেসিবাদের পরিবর্তন হয়েছে, এখন একটা গণতান্ত্রিক পরিবেশ এবং সুস্থ একটা পরিবেশ যদি এলাকায় দেখতে চান, তাহলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। আমি আপনাদের যাবতীয় যা যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলির সমাধান করার জন্য আমি আমার আপ্রাণ চেষ্টা করব। এবার নির্বাচনে জয়ী হয়ে জামালপুর 1 আসনের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার কথাও জানান জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদী। নদী ভাঙ্গন রোধ করার জন্য প্রয়োজনীয় বাঁধ নির্মাণ এবং উন্নত নদী শাসনের ব্যবস্থা করতে হবে। ফসলের সময় বন্য হাতির বহর ভারত থেকে এসে ফসল আদি নষ্ট করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এই জন্য এখানে এইটা প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জামায়াতের পাশাপাশি এই আসনটিতে ভোটের মাঠে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রউফ তালুকদার। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, জামালপুর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সিরাজগঞ্জ সদর আসনের ইলিয়ট ব্রিজ এলাকায় আছেন প্রতিনিধি ফেরদৌস হাসান। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন আমরা রয়েছি সিরাজগঞ্জের বেলকুচিতে। এটি সিরাজগঞ্জ 5 আসন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি এবং চৌহালি উপজেলা নিয়ে গঠিত। এই আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং জামাত সহ মোট 6টি দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির প্রার্থী মোহাম্মদ আমিরুল ইসলাম খান আলিম এবং জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ আলী আলমের মধ্যে। ভোটারদের মধ্যে ভোট নিয়ে যে উত্তেজনা, ভোট নিয়ে যে আনন্দ উৎসব, সেটি কিন্তু এখনও লক্ষ্য করা যায়নি। তাদের যেটি মন্তব্য যে আরও সামনের দিনগুলোতে তারা পর্যবেক্ষণ করবেন, ভোটাধিকার প্রয়োগের যদি তাদের সেই পরিবেশ ঠিক থাকে তবেই তারা সিদ্ধান্ত নেবেন যে ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের যে পছন্দের প্রার্থী তাদেরকে তারা ভোট প্রয়োগ করবেন। এই আসনে মোট 4,22,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে। এই ছিল সিরাজগঞ্জ 5 আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সবশেষ খবর। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পৌষ সংক্রান্তি উপলক্ষে হবিগঞ্জের পৈল গ্রামে চলছে 3 দিনব্যাপী মাছের মেলা। 200 বছরেরও বেশি সময় ধরে চলে আসা এবারের মেলায় সবচেয়ে বড় আকর্ষণ ছিল 60 কেজি ওজনের একটি আইড় মাছ, যার দাম চাওয়া হয় 2.5 লাখ টাকা। ছোট বড় সব ধরনের দেশি প্রজাতির মাছ ছাড়াও মেলায় রয়েছে শিশুদের খেলনা, কৃষি উপকরণ, শাকসবজি, বিনোদনের জন্য নাগরদোলা ও ট্রেন সহ হাজারো পণ্য। হবিগঞ্জ ছাড়াও মৌলভীবাজার, সিলেট, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে নানা বয়সী লোকজনকে এ মেলায় অংশ নিতে দেখা যায়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বাগ্মী নেতা বিপিন পালের জন্মভূমি হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামে প্রতি বছর মাছের মেলা অনুষ্ঠিত হয়।
এ পর্যায়ে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির পর দ্বীপটিতে সামরিক সরঞ্জাম ও সেনা মোতায়েন শুরু করেছে ডেনমার্ক। আর্কটিক দ্বীপটির কৌশলগত গুরুত্ব বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের নতুন করে উত্থাপিত বক্তব্যের প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ড্যানিশ গণমাধ্যম ডিআর এর প্রতিবেদনে বলা হয়েছে, একটি অগ্রবর্তী সামরিক কমান্ড ইউনিট এরই মধ্যে গ্রিনল্যান্ডে পাঠানো হয়েছে, যারা সম্ভাব্য বৃহত্তর ড্যানিশ ও মিত্র বাহিনীর আগমনকে সামনে রেখে লজিস্টিক সহায়তা ও অবকাঠামো প্রস্তুত করেছে। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে সরবরাহ লাইন এবং স্থাপনাগুলো যুদ্ধের জন্য প্রস্তুত ও উপযোগী করা। ট্রাম্পের হুমকি মোকাবেলা করতে এবং দ্বীপটিতে ডেনমার্কের সামরিক উপস্থিতি জোরদারে ড্যানিশ সেনাবাহিনীর ইউনিট থেকে আরও সৈনিক পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফারুক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 10:30টায় রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বাদ আসর ধানমন্ডি তাকওয়া মসজিদে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে নোয়াখালীর নিজ গ্রামে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবার জানিয়ে দিব খেলার খবর। বল দখল এবং আক্রমণ সবকিছুতেই আধিপত্য দেখালো সাদিও মানের দল সেনেগাল। তাতে 7 বারের চ্যাম্পিয়ন মিশরকে 1-0 গোলে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে উঠল সেনেগাল। গোলশূন্য প্রথমার্ধের পর খেলার 78 মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন সাদিও মানে। বক্সের প্রায় 20 গজ দূর থেকে নিচু শটে সেনেগালিজদের এগিয়ে দেন লিভারপুলের সাবেক ফরওয়ার্ড মানে। এদিকে দ্বিতীয় সেমিফাইনালে নাইজেরিয়াকে ট্রাই ব্রেকারে 4-2 ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠেছে স্বাগতিক মরক্কো। রোববার আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জয়ে মুখোমুখি হবে তারা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের গেজেট প্রকাশের দাবিতে সায়েন্স ল্যাব সহ বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ। শিক্ষার্থীদের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেয়ার আলটিমেটাম। মব সন্ত্রাস বন্ধের দাবি। জাতীয় পার্টির প্রার্থীদের সিসির সাথে সালাউদ্দিন আহমদের বৈঠক। 12 ফেব্রুয়ারিতেই পাবনা 1 ও 2 আসনের নির্বাচন, আপিল বিভাগের নির্দেশ। বিসিবি পরিচালকের পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের বিপিএল এর খেলা বর্জন। নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ। ক্রিকেট বোর্ডের খেলোয়াড়দের মাঠে ফেরার অনুরোধ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সন্ধ্যায় দেখা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জামায়াত সহ জোটের নেতাদের জরুরি বৈঠক চলছে। অন্তর্বর্তী সরকারকে এলএনজি, কয়লাভিত্তিক জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা স্থগিতের আহ্বান। সিপিডির একটি দেশকে সুবিধা দিতেই তড়িঘড়ি করে পরিকল্পনার অভিযোগ। এবং রোজার আগে এলপি গ্যাসের সংকট কেটে যাবে বলছেন ব্যবসায়ীরা। নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা সহজ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।